নমস্কার, আবারও আমরা এসে গেছি একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা অশরীরিণী। আজ আর বেশি বকছি না, আমরা তাড়াতাড়ি গল্পের দিকে এগিয়ে যাই। তাহলে চলুন শুরু করা যাক বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কলমে অশরীরিণী। মানুষের মুখ ঠিক যেন খবরের কাগজের হেডলাইন, দেখার মতো চোখ থাকলে ঠিক পড়ে নেওয়া যায় সেসব খবর। এই যেমন অরুণের মুখ দেখে আমার মনে হলো হ্যারিকেনের নরম আলোয় ওর চোখ মুখ দেখেই আন্দাজ করলাম ওর পেশেন্টের অবস্থা ভালো নয়। পেশেন্টের বাড়ির লোকেরা ওকে পথ দেখিয়ে নিয়ে আসছে গাড়িতে তুলে দেওয়ার জন্য। গ্রামের পথঘাট সন্ধে হতেই শুনশান হয়ে যায়, তাই আবার ঘোর বর্ষা। এই গ্রামটার নাম চাঁপারুই। হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান হয়ে সাধ্যে কুলালে এমন সব গাঁগঞ্জে রোগী দেখতে যেতে সে কখনো দুবার ভাবে না। ও মুখে বলে, তবু তো রাতের পথে একটু গাড়ি চালানোর সুযোগ পাই। আসলে অরুণকে তো আমি জানি, রোগীর সেবা করতে পেলে ও বর্তে যায়। তা আজ অবশ্য সে সুযোগটা আমি পাচ্ছি। অরুণের মারুতি এস্টিমের স্টিয়ারিংয়ে আমাকে জোর করে ওই বসিয়েছে। ও ড্রাইভারকে ছুটি দেওয়ার পরপরই কলটা আসতে ও আমাকে ফোন করে। তারপর জানায় কাল হঠাৎই হাতে চোট পাওয়ায় সে আজ গাড়ি চালাতে অপারগ। আমি গাড়ি চালাতে ভালোই পারি, তবে আমার গাড়ি হলো লড়ঝড়ে মার্কা একটি অ্যাম্বাসেডর, যার হর্ন ছাড়া আর সব কিছুই বাজে। তবু সেটা হলো আমার নিজের গাড়ি, আর এটা বন্ধু, তাও আবার মহামূল্যবান। যাই হোক, অরুণের সঙ্গেও লোভে আমি আর না করিনি। কলকাতা থেকে সোজা চলে এসেছি এই 60 কিলোমিটার দূরে। চাঁপারুই গ্রামে অবশ্য বিদ্যুৎ আছে, তবে ঝড় উঠলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। আজও তেমনই হয়েছে। সন্ধে থেকেই ঠান্ডা ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানির মধ্যে বেশ একটা যুগলবন্দি চলছিল। এখানে পৌঁছাবার আগেই জোরে ঝড় উঠেছিল। তারই নিটফল চাঁপারুইয়ের ঘন অন্ধকার পথ এবং সামনে ওই হারিকেনের হাতে রোগীর বাড়ির লোকজন। রোগীর অবস্থার ইতর বিশেষ হলেই তারা যে ওকে জানাবে সে কথা হতেই অরুণ ইশারায় আমাকে গাড়ি ছাড়ার নির্দেশ দিল। গাড়ি ছাড়তে না ছাড়তেই চড় বড়িয়ে বৃষ্টি এল। গাড়ির ঝকঝকে সাদা আলোর সামনে শুরু হলো বৃষ্টির উদ্দাম নাচ। একটু পরেই গ্রাম থেকে গাড়ি বড় রাস্তা মানে জিটি রোডে এসে পড়ল। অরুণের দিকে একবার আর চোখে দেখলাম ও নরম সিটে একেবারে গা এলিয়ে বসে আছে। অন্য সময় ও কত হাসি তামাশা করে, অজস্র কথা বলে, কিন্তু আজ ওর মুড দেখছি সত্যি খুবই খারাপ। কেমন দেখলি পেশেন্টকে? একটা সিগারেট ধরিয়ে অরুণ উত্তর দিল, ক্লিনিক্যালি ভালো, একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে, ওষুধ দিয়েছি। এ ওষুধে কাজ অবশ্যই হবে, তবু। আমি অবাক হয়ে বললাম, তবু মানে? পেশেন্টের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও তোর মুখে ওই আষাঢ়ে মেঘ কেন? না, তোকে নিয়ে আর পারা গেল না। রোগী নিয়ে তুই বড্ড বেশি ভাবিস। চল, ফেরার পথে আজ দিল্লি রোডের জোড়া হোটেলে রুটি আর চিকেন তরকা খাই। অরুণ মাথা নাড়ল, বলল, না রে, তুই বরং খা, আমার ইচ্ছে করছে না একদম। আসলে মাঝবয়সী একটা লোক তার সাজানো সংসার ফেলে হুট বলতে চলে যাবে, এ বড় দুঃখে। আমি ডাক্তার হলেও আমার এসব দুঃখ টুক্ষ বোধহয় এখনো রয়ে গেছে। কিন্তু অরুণ, তোর কথাটা আমি ঠিক বুঝলাম না। একবার বলছিস রোগী ভালো আছে, অথচ বলছিস চলে যাবে। এটা কি একটা ধোঁয়াশা মার্কা ব্যাপার না?
অরুণ কি একটা বলল, আমার কানে গেল না, কেননা চারদিক কাঁপিয়ে ভয়ঙ্কর গতিতে তখন একটা মেল ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমরা ততক্ষণে মগরা লেভেল ক্রসিংয়ের সামনে পৌঁছে গেছি। ট্রেনটা চলে যেতেই আবার বৃষ্টির নুপুর শোনা গেল গাড়ির ছাদের ওপর। গাড়ির গতি কমিয়ে দিয়েছি। অরুণ বলল, চালাতে অসুবিধে হলে কোথাও দাঁড়িয়ে যা, এমন দুর্যোগের রাত। পেশেন্টের বাড়ির লোকগুলোকে আবার দৌড়ঝাঁপ করতে হবে। কি যে করি। আমি গাড়িটা থামিয়েই দিলাম রাস্তার ধার করে। তারপর অরুণের কাঁধে হাত রেখে বললাম, ডাক্তার দাস, প্লিজ এভাবে নিজেকে কষ্ট দেবেন না। আমি আপনার বন্ধু, আমি কি কোনো সাহায্যই আপনাকে করতে পারি না? কথার মাঝে অরুণ এরকম হঠাৎ করে নাটকীয়তা খুব পছন্দ করে, তাই কথাটা এভাবেই বললাম। ও আমার দিকে মাথাটা ঘুরিয়ে বলল, বলতেই তো চাই রে, কিন্তু এসব কথা উঠলে তোরা আমাকে পাগল বলবি, হয়তো বলবি অরুণটার ডাক্তারি ছেড়ে দেওয়া উচিত। তবু মামা, আজ বোধহয় তোকে সব বলতেই হবে। বহু বছর ধরে একা বয়ে বেড়াচ্ছি এই আতঙ্ক। রোগী দেখতে গেলেই এই আতঙ্ক আমার নিত্যসঙ্গী। গাড়ির জানালাগুলো খুলে দিলাম বোতাম টিপে। মুহূর্তে ঠান্ডা বাতাস লণ্ডভণ্ড করে দিয়ে গেল আমাদের। বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে তাইরে নাইরে না গাইছে ব্যাঙ আর ঝিঝির দল। থেকে থেকে আকাশ গম্ভীর স্বরে বলছে, তাল মিলছে না যে। বিদ্যুতের ঝলক অরুণের মুখে পড়তেই দেখলাম সে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে উইন্ডস্ক্রিনের দিকে। বুঝলাম ও খুব কষ্ট পাচ্ছে। হঠাৎই আমার হাতটা চেপে ধরে বলল, লোকটা মরবেই। পৃথিবীর কোনো বুদ্ধি, কোনো ধন্বন্তরী ওকে বাঁচাতে পারবে না। কেননা আজ পেশেন্টের ঘরে মিসেস চট্টরাজকে আমি দেখেছি। এই বলে অরুণ চুপ করে গেল। এবার হতবাক হওয়ার পালা আমার। ওই গ্রামে পেশেন্টের বাড়ি মিসেস চট্টরাজ নামে কে আসতে পারেন? আর যিনি আসুন না কেন, তিনি কেনই বা খামোখা সেই লোকটির মৃত্যুর কারণ হবেন? অরুণ বলল, মিসেস চট্টরাজের পুরো নাম ছিল মিসেস সুমিতা চট্টরাজ। ওর স্বামী ছিলেন সে আমলের দুঁদে IAS অফিসার মিস্টার শোভন চট্টরাজ। সময়টা ছিল 72 ডিসেম্বর মাস হবে। আমি তখন পিজি হাসপাতালে ইন্টার্নি। মিসেস চট্টরাজ এই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ছিলেন। ওর মাথায় একটা আনআইডেন্টিফাইড পেইন হতো, সেটার ইনভেস্টিগেশনের জন্যই তিনি ভর্তি হয়েছিলেন এইখানে। আর আমার ওপর ভার ছিল তার দেখাশোনা করবার। তারপর ভদ্রমহিলার বয়স আমার দিদির মতোই। প্রথম দিন থেকেই ওর ব্যবহার আমাকে মুগ্ধ করত। তার কথাবার্তা এবং অপরূপ রূপরাশির কথা তখন চাউর হয়ে গিয়েছিল হাসপাতালে। ভিআইপির স্ত্রী বলে আমার ওপর নির্দেশ ছিল ডিউটির সময়টুকু যেন মুহূর্তের জন্য এই ঘর ছাড়া না হই। দিনে আমি থাকতাম আর রাতে আর একজন। মিসেস চট্টরাজের মাথা ব্যথা কি সবসময়ই হতো? আমি জিজ্ঞেস করলাম অরুণকে। হ্যাঁ, ব্যথাটা ছিল চাঁদের বাড়া কমার মতো, তবে দিনের দিকে কম থাকতো, রাতে বাড়ত। বেদনা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় উনি পাগলের মতো আচরণ করতেন। ওকে তখন ব্যথানাশক ও ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিতে হতো। একটা টেবিল ফ্যান রাখার থাকতো ওর মাথার ঠিক পাশেই, সেটা অন করে দেওয়া হতো এবং মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আমাদের আর করার কিচ্ছু ছিল না। তবে ব্যথাটা যখন কম থাকতো উনি গল্প করতেন ওর ছেলেবেলার কথা। বেড়াতে গেছেন যেসব জায়গায়, সেই সব গল্প বলতে ভালোবাসতেন খুব। আর ভালোবাসতেন তার 5 বছরের মেয়ে মিষ্টুনিকে। বিকেলে মেয়ে এলে ওর যন্ত্রণাকাতর মুখেও একটা অন্যরকম খুশির ছোঁয়া থাকতো। কথা বলার ফাঁকে অরুণ একটু থামতেই আমার হাত ঘড়িটা শব্দ করে জানান দিল, সময় চলিয়া যায়। আমি হাত ঘড়ি দেখলাম রাত 9টা। বৃষ্টি প্রায় ধরে এসেছে। বদলে যাচ্ছে আকাশের ছবি। মেঘেরা সব জল হয়ে ঝরে পড়তেই আকাশের দখল নিচ্ছে চাঁদ। এক ফ্যাকাশে সাদা আলোয় ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল চারপাশের চরাচর। অরুণ বলল, একটু আলোর দিকে গেলে হয় না? চারপাশের আধার যেন গলা টিপে ধরছে। আর একটু চাও খেতে হবে। অগত্যা আবার গাড়ি ছাড়লাম।
বৃষ্টির রাতে দোকানপাট সব বন্ধ। চায়ের খোঁজ করতে করতে এসে পড়লাম ব্যান্ডেলে। গরম চা পাওয়া গেল স্টেশনের বাইরে। চায়ে চুমুক দিতেই অরুণের মোবাইল বাজলো। ফোন করছে ওর স্ত্রী জনা। অরুণের মুখচ্ছবি আবার খবরের কাগজের হেডলাইন হতে থাকলো। 2-4টে হুঁ হ্যাঁ আচ্ছা বলে ফোন ছেড়েই সে বলল, মিসেস চট্টরাজ ওর ডিউটি করে গেছেন, চাপারুয়ের পেশেন্ট মারা গেছে। আমার মোবাইল রেঞ্জের বাইরে ছিল বলে খবরটা এতক্ষণ পাইনি। ওফ, কি ভয়ঙ্কর! এতগুলো বছর পরও। গাড়ি নিয়ে দিল্লি রোডে এসে পড়তেই অরুণ শুরু করলো তার না বলা কথা। একদিন সুমিতাদি আমাকে বলেছিলেন, জানো অরুণ, আমি বেশ বুঝতে পারি আমি আর বাঁচব না। আমাকে চলে যেতে হবে। কোথায় যাব বা কিভাবে যাব তা জানি না, কিন্তু সেই সঙ্গে ভাই কিছু মনে করো না, তোমাদের ওপর আমার খুব রাগ হচ্ছে। কেন তোমরা আমার ব্যথা সারিয়ে দিচ্ছ না? দরকার হলে মাথাটা কেটে দেখো না, কিন্তু প্লিজ আমাকে বাঁচিয়ে দাও। পৃথিবীতে সবাই থাকবে, তাহলে কেন আমাকে চলে যেতে হবে? আমার কি মরার বয়স হয়েছে? আবার শরীর ভালো থাকলে আমাকে তুই তোকারিও করতেন, বলতেন ওদের কাছে কত ঋণ চলে গেল। ভালো হলে তোকে ভাই ফোটায় নেমন্তন্ন করবো আর বড় বড় গল্পের মালাইকারি খাওয়াবো। কিন্তু কারই মনের ইচ্ছা সবসময় পূরণ হচ্ছে? দিনটার কথা আমার আজও স্পষ্ট মনে পড়ে। 19 জানুয়ারি 1973। আমি বেলা 10টা নাগাদ ডিউটিতে জয়েন করতে যাচ্ছি ওর ঘরে। লম্বা করিডোরের মোড় ঘুরতেই দেখি সিস্টার মালবিকা খুব জোরে দৌড়ে আসছেন আমার দিকে। আমায় দেখেই আর্তনাদ করে বললেন, শিগগির মিসেস চট্টরাজের ঘরে যান। আমি শুনেই দৌড়ে ঢুকলাম ওর ঘরে। দেখলাম শুয়েই আছেন, তাকিয়ে দেখছেন আমাকে। ওর চানের সময় বলে মাথার চুল খোলা ছিল। ওর চুল ছিল মেয়েদের কাছে ঈর্ষণীয়। মাঝে মাঝে বলতেন, আচ্ছা অরুণ, বলতো ভাই, এত চুলের জন্যই কি আমার এত ব্যথা? যাই হোক, ঘরে ঢুকে আমার সাইড ব্যাগটা টেবিলে রাখতে রাখতে ওনাকে বললাম, গুড মর্নিং দিদি, ভালো আছেন তো? উনি সংক্ষেপে উত্তর দিলেন, ব্যথা আছে? তাহলে ফ্যান বন্ধ কেন? দাঁড়ান ফ্যানটা চালিয়ে দিই, বলে পাখাটা চালিয়ে দিলাম। ওর চিকিৎসা ব্যবস্থার চার্ট দেখতে দেখতে জিজ্ঞাসা করলাম, রাতে খেয়েছেন? কোনো উত্তর নেই। দিদি, কাল খেতে ভালো লেগেছিল? আবারও উত্তর নেই। দিদি বলে ঘুরে দাঁড়াতেই, বামা তোকে বলবো কি, আমি আতঙ্কে নীল হয়ে গেলাম। দেখলাম উনি আমার দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছেন, কিন্তু শরীর নিস্পন্দন, শুধু মাথার চুলে ঘূর্ণি তুলছে পাখার বাতাস। সেই প্রবল বেগে আলোড়িত চুল দেখে মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল উনি উঠে এগিয়ে আসবেন আমার দিকে। আমি টেনে দৌড় লাগালাম। এমন ঘটনা শুনেছিস কখনো? বাইরে বেলা 10টার ঝলমলে রোদ্দুর, সর্বত্র জীবনের প্রবল উপস্থিতি, আর মৃতদেহকে ভয় পেয়ে ছুটছে এক ডাক্তার। তাহলে ওর ওই উত্তরগুলো কি তুই ভুল শুনেছিলি? অসম্ভব! আমার কানে আজও বাজে এই হুঁ। শুধু তাই নয়, পরে যখন সকলের সঙ্গে আবার এই ঘরে ঢুকি তখন কি দেখেছিলাম জানিস? ওর দু চোখ বন্ধ, বড় পরিশ্রান্ত হয়ে যেন ঘুমিয়ে পড়েছেন উনি। পরে জেনেও ছিলাম মৃত্যুর সময় ওর চোখ বন্ধই ছিল। তাহলে কি উনি আমাকে দেখতেই চোখ খুলেছিলেন এইরকম ভয়ঙ্করভাবে? এই প্রথম, এই শেষ। ডাক্তারি জীবনে আর কখনো অমন আতঙ্কের শিকার হয়নি, তবে এখনো আতঙ্কের কারণ হয়েই আছেন সুমিতাদি। রোগী দেখতে দেখতে চেষ্টা করি যেন ঘরের অন্য কোথাও আমার চোখ না পড়ে, কিন্তু তিনি এলে আমার চোখে পড়বে না, এ কি তার সহ্য হবে? যে রোগীর মরণ নিশ্চিত, শুধু তারই শিয়রের পাশে তিনি এলো চুলে দাঁড়িয়ে থাকেন এবং বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকেন রোগীর দিকে। আজ অবধি বহু লোকের নিদান হেঁকেছি শুধু ওকে দেখে। এর মধ্যে আমার নিজের আত্মীয় স্বজনও ছিলেন বই কি।
এখন তুই বল, এসব ঘটনা কি কাউকে বলার? আমি কোনো উত্তর দিলাম না, তবে মনে মনে ঠিক করলাম আমার কিছু হলে অন্তত ওকে ডাকবো না। পরমায়ু থাকুক বা না থাকুক তা আগে ভাগে জেনে বাঁচার আনন্দ নষ্ট করতে চায় কোন আহাম্মক। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদেরকে পরের গল্প বানাতে আরও অনুপ্রেরণা দেয়। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং আরও অনেক নতুন সদস্য আমাদের পরিবারের অঙ্গ হবেন, এই আশা রেখেই আজকের মতো গল্প শেষ করছি। আমরা ফিরছি আবার পরের রবিবার। চলি তাহলে।